শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে কুয়াশা, আর সাথে আছি আমি শারমি। আর প্রতিবারের মতন এবারও রয়েছে আমাদের প্রথমে একটি গল্প এবং তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। তাহলে চলে যাচ্ছি আজকের প্রথম গল্প শুনতে। আজকের গল্পের নাম রাত্রির যাত্রী, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং পড়ে শোনাবেন সেতু। চলুন তাহলে আজকে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাব কুয়াশার এই গল্পের অর্থাৎ রাত্রির যাত্রীর দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবে। বেশ কয়েক বছর আগেকার কথা। এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির। খেয়ে দিয়ে তখন শুতে যাচ্ছি, এমন সময় রাজীব এলো। রাজীব আমার পুরনো বন্ধু, ব্যাঞ্জেলে থাকে। বললাম, কি ব্যাপার এমন সময় তুই হঠাৎ? রাজীব হেসে বলল, বলছি এখন কি খেতে দিবি তাই বলতো, দারুণ খিদে পেয়েছে। কি খাবি বল? লুচি আর আলু ভাজা খাবো। ওরে বাবা, লুচি খেলে আমার অম্বল হয়, তুই এক কাজ কর, ভাতের ব্যবস্থা কর। তাহলে স্টোভে ভাত বসিয়ে দি, আর ডিমের ঝোল। অত ঝঞ্ঝটের কি দরকার বলতো, ভাতের মধ্যে ডিম দিয়ে দে, ঘি থাকে তো আরো ভালো। গরম ভাতে ঘি মেখে ডিম সেদ্ধ দিয়ে চমৎকার খাওয়াবে, বুঝতে পেরেছিস? এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি আর সোয়েটার পরে আমার তক্তাপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গায়ে লিয়ে দিল। তারপর বলল, তুই তো দেশ দেশান্তরে ঘুরিস, পাটনায় গেছিস কখনো? না, কেন বলতো? একটা অদ্ভুত চিঠি এসেছে, আমাকে কালই পাটনা যেতে হবে। তুই যাবি ভাই আমার সঙ্গে? আমি তো কখনো বাইরে বেরোইনি, ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবারই দেওঘর গিয়েছিলাম। বললাম, যেতে আপত্তি নেই, কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা, তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল। সে ভাবনা তোকে ভাবতে হবে না, চুপ করে থাক। আমার ছোট জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক, পাঞ্জাব মেলের 2টো বার্থের কথা তাকে বলে রেখেছি। এখন তুই যদি যাস তাহলে ভালোই হয়, আর না হলে ওই আমাকে একাই যেতে হবে। কেন, কি ব্যাপার? হঠাৎ পাটনায় যাবি কেন? কি এমন চিঠি এলো তোর? এই দেখ। বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ঝোলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, ছাপ দেওয়া একটা খাম। আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম। তারপর বেশ খুশির সঙ্গেই বললাম, এ তো রেডিও অফিস থেকে এসেছে। তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি, তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডেকেছে। কাল বাদে পরশু তো টেস্ট, তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভোরে নামা, তারপর দুপুর 2টায় পরীক্ষা দিয়ে সন্ধ্যার সময় ট্রেনে চাপলে সকাল হলেই হাওড়ায়। মাত্র 2-3 দিনের মামলা। হ্যাঁ, মামলাটা 2-3 দিনের, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কলকাতা সেন্টার থাকতে পাটনায় ভয়েস টেস্ট দিতে কেন যাব বল? আর তার চেয়েও বড় কথা যে রেডিওয় গান গাইবার জন্য আমি কোনো সময় কোনো আবেদনও করিনি। তবে তো কথাই নেই, চিঠিটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে 2 দিন এখানে বিশ্রাম নিয়ে গল্পের বই পড়, সিনেমা দেখ, এইসব কর। তাই করতাম, কিন্তু এইবার দেখ, এই চিঠিটা পড়। বলে আরেকটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। সেই চিঠিটা এইরকম, ভাই রাজীব, আমি অভিজিৎ, তোকে এই চিঠি লিখছি। তোর হয়তো আমার কথা মনে নেই, কিন্তু আমি তোকে ভুলিনি এখনো। স্কুলে লাস্ট বেঞ্চে বসে তুই গুনগুন করে গান গাইতিস, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। একদিন এই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবু স্যার তোকে কি মার মেরেছিলেন, মনে আছে তো তোর? যাই হোক, আমি এখানে দরিয়াপুরে একটা পুরনো বাড়ি কিনেছি। এলাকাটা মুসলমান প্রধান। সেটা কোনো ব্যাপার নয়, তোর বকলমে আমি এখনকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি। তুই আয়, আমার জানাশোনা লোক আছে, তোর হয়ে যাবে। এখানে 2-4টে কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দেব। শুনলাম এখনো বিয়ে করিসনি তুই, গর্ধব কোথাকার। যদি পারিস তো জহরটাকেও সঙ্গে আনিস, ওটাও তো তোর মতো টো করে চারিদিক শুধু ঘুরেই বেড়ায়। চিঠিটা পড়ে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম। বললাম, কি আশ্চর্য, এ তো আমারও নাম লিখেছে দেখছি। কিন্তু তুই আমি তো এক স্কুলে পড়তাম না, তবে এক কোচিং এ পড়েছি। অভিজিৎ চাকে, ও নামে কাউকে কখনো চিনতাম বলে তো মনে পড়ছে না রে। আমারও তো কিছু মনে পড়ছে না। কে অভিজিৎ? অথচ চিঠিটা এমন ভাবে লেখা যেন সে আমাদের দুজনেরই খুবই পরিচিত।
কি আমাদের ব্ল্যাকমেল করছে না তো? তাতে লাভ কি? আমরা তো টাকার থলি নিয়ে সেখানে যাচ্ছি না। আমাদের ব্ল্যাকমেল করবেটা কি বল? আমি বলি কি, সারা শব্দ না করে চেপে যায় ব্যাপারটা। দেখ ভাই, গান আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, কাজেই গাইতে পারবো না। টানপুরা কিছুই আর নেই। তবু বিশ্বাস কর, এই আমন্ত্রণে আমার রক্তে দোয়া লেগেছে একেবারে। দেখি না একবার একটা পরীক্ষা দিয়ে, যদি উৎসে যাই। অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময়, তবু ওর সঙ্গে দেখা করি, হয়তো কখনো না কখনো পরিচয় ছিল। কিন্তু আশ্চর্য এই যে ও আমার ঠিকানা জানলো কি করে? ব্যান্ডেলে আমরা নতুন গেছি বাড়ি করে, এই ঠিকানা তো ওর জানবার কথা নয়। আমি তবুও বলছি, ও আশা ছাড়, বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল, ঘুরে আসি 2-4 দিন। তাহলে আমাকে একাই যেতে হচ্ছে, তাই তো? আহা, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কি সেই কথা বলছি? শুধু তাই নয়, তুই ভেবে দেখ, রেডিও একটা সরকারি সংস্থা। অ্যাপ্লিকেশনে তো নিজেরও সই নেই, অন্যে তোর হয়ে সই করেছে, অথচ তুই ওই জাল আবেদনপত্র ডাকে পরীক্ষা দিতে যাবি। এটা কি একটা 2 নম্বরই ব্যাপার না? ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হবে। হয় হবে, তবু যাব এবং দেখবো যে এই অভিজিৎটা কি। চল তবে। আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় কম ছিল না। সে রাতটা 2 বন্ধুতে গল্প গুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম। টিকিটের অবশ্য অসুবিধা হলো না। ওর ছোট জামাইবাবুর সৌজন্যে 5 আপে 2টো বার্থ পেয়ে গেলাম। সঙ্গে টাকা করেও নিলাম বেশি করে। ঠিক হলো, পাটনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসবো কয়েকটা দিন। এখন অঘ্রাণে শেষ। এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতে খুব একটা মন্দ লাগবে না। এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় জায়গাগুলো ঘুরে বেড়াতে মন্দ লাগবে না। সে কি দারুণ আনন্দ! পরদিন রাতের গাড়িতে পাটনা কোচের 3 টায়ারে শুয়ে। সে কি দারুণ আনন্দ! পরদিন রাতের গাড়িতে পাটনা কোচের 3 টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হলো যেন বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উঠছি। প্রচন্ড শীতের দাপটটাকে ঢাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের দোলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশি যাপন করতে লাগলাম। শেষ রাত্রে ট্রেন পাটনা জংশনে এলো। আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপারে গেলাম। তারপর গেটে টিকিট জমা দিয়ে 2য় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে লোকজন, কোথাও পা রাখবার জায়গা নেই। এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সব। আমরা অযথা এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম। বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ, আলোকমালার সজ্জিত পাটনা শহর। সত্যি কথা বলতে কি, সেই প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এইরকম একটি মুহূর্তে গাঢ় দুধের তৈরি গরম চা ভাড়ে করে খেতে কি যে আরাম পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো। আয়ে বাবু, রাজেন্দ্রনগর। আমরা বললাম, রাজেন্দ্রনগর নয়, দরিয়াপুর। চলিয়ে চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম, যাব, কিন্তু এত অন্ধকারে নয়, ভোরবেলা যাব। এখন গেলে কি হবে? সামান্য 2 টাকার লোভে আপনাদের অন্য কোথাও নিয়ে গিয়ে কি খুন করিয়ে ফেলবো নাকি? না না, তা বলছি না, মানে নতুন আসছি তো, এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা হবে না আপনাদের। অভিজিৎ বাবুর কাছে যারা আছেন তাদের কোনো অসুবিধা হামি করে না। আমরা দুজনে চমকে উঠলাম। বললাম, তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি? উনি আমাকে বলে রেখেছিলেন যে 2জন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে, তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে এখানে নিয়ে আসতে। কিন্তু আমরা যে এই গাড়িতেই আসবো, তোমার অভিজিৎ বাবু তা জানলেন কি করে? অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতে আসেন বাবু। তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে? আমি যখন রাজেন্দ্রনগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন, তাতেই বুঝলাম আপনারাই তারা। আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিক্সায় উঠে বসলাম।
আলোকুজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রির যাত্রী আমরা প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে রিকশায় চলেছি। রিকশা সমানে ভেপু বাজিয়ে দ্রুত গতিতে এ পথ সে পথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল। এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকল রিকশা। এতক্ষণ তবু পথে ঘাটে দু একটা মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়েছিল। দোকানপাট বন্ধ থাকলেও রোড লাইটে পথঘাট উজ্জ্বল ছিল। এখন এই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার। এগুলি সেগুলি করে কোথায় যে নিয়ে চলল সে তা কে জানে। তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভেপু বাজাতে লাগলো। আমরা বললাম, এই বাড়ি নাকি? হ্যাঁ, এই বাড়ি। ইয়ে মাকান অভিজিৎ বাবু কা। আমরা তখন দরজায় কর্নেরে ডাকতে লাগলাম, অভিজিৎ, অভিজিৎ। দু একবার ডাকার পরে ভেতর থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। আমরা দরজা খোলার অপেক্ষায় রইলাম। এমন সময় হঠাৎ খেয়াল হলো রিকশাটাই নেই। তাই তো, গেল কোথায়? ভাড়াও তো দেওয়া হয়নি। সে দেখলাম রিকশাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে। এমন সময় দরজা খুলে গেল। কেউ একজন হাসি মুখে বলল, ভেতরে আয়। আমরা অভিজিৎকে চিনতে পারলাম না। বুঝলাম যে কোথাও একটা ভুল হচ্ছে। অভিজিৎকে না চেনার কারণও আছে অবশ্য। ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল, মাথায় ছিল মাঙ্কি ক্যাপ, শুধু ওর চোখ দুটো বোঝা যাচ্ছিল। যাই হোক, অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম। ঘরের দেওয়ালে অনেক আঁকা ছবি টাঙানো। অভিজিৎ হেসে বলল, ওগুলো আমারই আঁকা, বুঝতে পেরেছিস? আমি বললাম, তোমার চিঠি পেয়েই আমরা চলে এসেছি, কারণ রেডিও প্রোগ্রামের তারিখ আজই। অথচ আশ্চর্য দেখো, তোমার কথা আমরা ভুলেই গিয়েছিলাম। সত্যি বলতে কি এখনো চিন্তা অসুবিধা হচ্ছে তোমাকে? চা না কফি? রাজীব বলল, এই তো চা খেয়ে এলাম, তবে যা দারুণ ঠান্ডা, তাতে এবার একটু কফি হলো মন্দ হয় না। অভিজিৎ উঠে গেল। তারপর আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে চলে এলো, সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট। আশ্চর্য, কফিও কি আমাদের জন্য তৈরি ছিল? অভিজিৎ বলল, খুব অবাক হয়ে যাচ্ছিস না? মুখটা ঠিক মনে করতে পারছিস না? ভাবছিস কে না কে নকশা করছে হয়তো। আমি বললাম, ঠিক তাই। অভিজিৎ বলল, আজকে এই ট্রেনে এসেই ভালো করেছিস তোরা, না হলে পরে এলে দেখা হতো না রে। হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরেই আমাকে দানাপুর চলে যেতে হবে। সেই জন্য অবশ্য তোদের থাকার কোনো অসুবিধা হবে না, আমি চাবি দিয়ে যাব। তোরা বাইরে যাওয়ার সময় মেইন গেটে তালা দিয়ে চলে যাস। অনেক হোটেল আছে এখানে, যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক 2টোর সময় রেডিও স্টেশনে চলে যাবি। তবে ভাই, কথা কিন্তু একটা, আমার উপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন। আমি সন্ধ্যের সময় ফিরবো, তারপর 3 বন্ধুতে রান্না খাওয়া করে হই হুল্লায় কাটিয়ে দেবো সারাটি রাত। রাজীব কফি খেতে খেতে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভাই একটা কথা, এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সঙ্গে মিলবে না। এতে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি, ঝাঁঝি সব জানে। তাকে বলবি যে আমি তোকে পাঠিয়েছি, আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। আমাদের কফি খাওয়া যখন শেষ হলো, তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে। অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, কিছু মনে করিস না ভাই, আমি চলি। আর আমার থাকার উপায় নেই, আমি ওদিক দিয়ে দরজায় শিকল এঁটে দিয়ে যাচ্ছি। তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস। এই নে তালা চাবি। আমরা হাত পেতে তালা চাবি নিলাম। একটা দিন একটু মানিয়ে নি, নিতান্ত নিরুপায় হয়ে আমাকে যেতে হচ্ছে। বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ। আমরা দুজনে চুপচাপ বসে রইলাম। তারপর বাইরে বেরিয়ে দেখলাম ওয়াশরুম সব ঠিকঠাক আছে। আমরা দাঁত মেজে মুখ হাত ধুয়ে ঘরের দরজা বন্ধ করে মেন গেটে তালা দিয়ে বাইরে এলাম। সবে সকাল 6টা। ভয়েস টেস্ট দুপুর 2টায়।
যার আতিথ্যে এলাম সেই যখন নেই, তখন মিছিমিছি এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ কি? তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখে নেই। পাটনা তো আমাদের কাছে পাটনা নয়, পাটলিপুত্র, মগধের রাজধানী। সেই চোখ নিয়ে দেখতে হবে। 2 টাকা ঘন্টা হিসাবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম। অনেক ঘোরাঘুরির পর মহেন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম। এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গা সৌন্দর্য দেখলাম। তারপর একটা হোটেলে খেয়ে ঠিক 2টোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্রে। আমরা অফিস ঘরে গিয়ে কাগজ জমা দিতেই ওখানকার ইনচার্জ এসে একবার তাকিয়ে দেখলেন আমাদের দিকে, তারপর হেসে বললেন, কে পাঠিয়েছে আপনাদের? অভিজিৎ বাবু? আশ্চর্য তো, লোকটা জানলো কি করে? বললাম, হ্যাঁ, অভিজিৎ বাবু আমাদের পাঠিয়েছেন, তবে আপনাদের চিঠি পেয়ে আমরা এসেছি। আপনি কি ঝাঁঝি? জি হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? এখন অভিজিৎ বাবুর বাড়ি থেকে আসছি। তা বলুন যে আমি কি করতে পারি আপনাদের জন্য? কি আর করবেন, আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে, ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন। আপনারা কলকাতায় কোথায় থাকেন? আগে ঠিক কলকাতা নয়, আমি থাকি হাওড়ায়, আর আমার এই বন্ধুটি থাকেন ব্যান্ডেলে। ঝাঁঝি বললেন, কিন্তু যে চিঠি আপনারা এনেছেন সেই চিঠির উপর ভরসা করে আমি কি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি? কেন পারেন না? এ তো আপনাদেরই দেয়া চিঠি। স্বীকার করলাম, কিন্তু এতে রাজীব বাবু নাম কোথায়? এ তো অন্য নাম দেখছি। তার মানে? আমরা দুজনেই চিঠিটার উপর ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম। বললাম, কি ব্যাপার, আমার নাম কেন? আমি তো গানই গাইতে পারি না, তাছাড়া আমি কোনোদিন আবেদনও করিনি। আবেদন তো উনিও করেননি, ওর হয়ে অভিজিৎ বাবু করেছিলেন। সে যেই করুক, এই চিঠি যখন আমরা হাতে পেয়েছিলাম তখনও কিন্তু রাজীবের নামে লেখা ছিল এতে। তাহলে কি বলতে চান, আমি কোনো কারসাজি করেছি এতে? না না, সে কি কথা বলে বললাম, আচ্ছা খামটা একবার দেখি। ঝাঁঝি আমাদের খাম দিলে তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, এই ঠিকানায় চিঠি এলে সে চিঠি তো আমি পেতাম, ব্যান্ডেলে বসে রাজীব পাবে কেন? এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল। ঝাঁঝি কঠিন গলায় বললেন, গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব। আমরা সবাই বললাম, ঝাঁঝি প্লিজ, আপনি বিশ্বাস করুন, আমরা জোচ্চোর নই। আসলে আমরা বোকা বনে গেছি, কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এ কাজ করেছে। ঝাঁঝি হেসে বললেন, যাক, আপনাদের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার, তবু আপনাদের জন্য মায়াও হচ্ছে। আচ্ছা ঠিক আছে রাজীব বাবু, আপনি এক কাজ করুন, ব্যাক ডেটে একটা অ্যাপ্লিকেশন করুন, তারপর দেখছি আপনার ভয়েসটা টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কিনা। রাজীব তাই করল। ঝাঁঝি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতর। তারপর যখন আধ ঘন্টা খানেক বাদে ফিরে এলেন তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন। ঝাঁঝি বললেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎ বাবুর ঠিকানায় দিয়েছেন তো? রাজীব বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছেন, কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না। তবে আপনার কেসটা আলাদা। আপনি ফর্মের পেছনে আপনার ব্যান্ডেলের ঠিকানাটা লিখে দিন, পাশ করলে বা প্রোগ্রাম পেলে চিঠি দেব। মনে হচ্ছে যে আপনার হয়ে যাবে, আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, তবু আমি তো ফাইনাল অথরিটি নই। আর এর মধ্যে বাড়ি গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চা চালিয়ে যান,
যদি পাশ করে যান তাহলে খুব শীঘ্রই গাইতে আসতে হবে। আমি বললাম, প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে? তা মাস তিনেকের মধ্যে। আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাঁজি বললেন, কোথায় যাবেন এখন? এখন আর যাব কোথায়, অভিজিতের ওখানেই যাব। ঝাঁজি বললেন, আপনারা দেখছি রীতিমতো সম্মোহিত হয়েছেন। আচ্ছা, আপনাদের কি একবারের জন্য মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধু নেই? অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ। ঝাঁজি এ কথা জানলেন কি করে? সত্যি তো, এ নামে আমাদের তো কোনো বন্ধু নেই। আমরা কাঁপা কাঁপা গলায় বললাম, কি ব্যাপার বলুন তো। তার আগে বলুন যে আপনারা এখানে এসেছেন কখন, কোন গাড়িতে? পাঞ্জাব মেলে ভোরবেলায়। ওর বাড়িতে গিয়েছিলেন? আগে হ্যাঁ। খুব বড় জোর যে ভোরবেলা গেছেন, না হলে রাত্রে গিয়ে ওর সঙ্গে সারা রাত থাকলে পাগল হয়ে যেতেন। সে কি? আরে মশাই, অভিজিৎ বলে কেউ থাকে না ওখানে, তবে একসময় থাকতো। আমার বিশেষ বন্ধু লোক ছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওই বাড়িটা কেনার পরই ও এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হয়। আসলে যে বাড়িটাও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি। ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরিক এসে ওকে খুন করে। তারপর থেকে প্রায় দেখা যায় 6 মাস 1 বছর অন্তর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে বাঙালি ছেলেমেয়েদের এইভাবে উড়োচিঠি দিয়ে ও এখানে ডেকে আনছে। এবং ওর অলৌকিকত্বর নিদর্শন হিসেবে প্রতি বাড়ি দেখা যাচ্ছে যে পরীক্ষার্থী তার কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠছে, নয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা একেবারে তিতি বিরক্ত হয়ে গেছি ভাই। এমনিতে অভিজিৎ খুবই ভালো ছেলে, গান বাজনা করতো, ছবি আঁকতো। তা যাক, আপনারা যেন ভুলেও ও বাড়িতে রাত কাটাতে যাবেন না। সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে গেলাম এবং বেশি টাকা দিয়ে 6 ডাউনের পাটনা কোচে 2টো স্লিপার বার্থ রিজার্ভ করে সে রাতেই পালিয়ে এলাম। ঝাঁজি অবশ্য কথা রেখেছিলেন। কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রের ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন। চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2। আর এতক্ষণ শুনলেন আপনারা আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল রাত্রির যাত্রী এবং যেটা পড়ে শোনালো সেতু। এই গল্পটি লিখেছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এরপরে চলে যাব আজকে আমরা কুয়াশার মূল কাহিনী শুনতে। তো ঠিক আছে, আজকের গল্প শুরু করছি। আজকের কাহিনী লিখেছেন শাহাদাত হোসেন। শুনবো এখন গল্পের প্রথম অংশ, আর তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন। আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2, শুনছেন কুয়াশা এবং আপনার সাথে আছে আমি শারমিন। কামাল ঢাকায় এসেছে মাত্র 4 বছর হলো। জাতীয় পত্রিকায় লেখালেখি করছে, তাও খুব বেশি দিন হয়নি। কিন্তু এর মধ্যেই কামালের নাম ধাম চারদিকে ছড়িয়ে পড়েছে। কামাল সত্যি অসাধারণ লেখে। তার লেখার মধ্যে কেমন যেন একটা মোহ কাজ করে। তার লেখার মধ্যে সব সময় আলাদা কিছু একটা থাকেই। 4 বছর আগেও কুমিল্লা থেকে ঢাকা আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। কামালের সাবজেক্ট ছিল সাংবাদিকতা। ও এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চালাচ্ছে, তার পাশাপাশি সাংবাদিকতা। খুব অল্প দিনেই কামাল বেশ নাম যশ কামিয়েছে। ওর ফ্যানের সংখ্যাও কম নয়। ফেসবুকে ফলোয়ারের সংখ্যা 25,000 পেরিয়ে গেছে। পত্রিকায় প্রতিদিন কোনো না কোনো লেখা যায় কামালের। পত্রিকার সম্পাদক একদিন তো সবার সামনে বলেই ফেলল, আমাদের পত্রিকার একটা অংশের নাম কামাল মাহমুদ। আর সেদিন থেকে অফিসের অনেকেই ওকে সহ্য করতে পারছে না। সে যাই হোক, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই অফিসে কামালকে সবচেয়ে বেশি আদর করে মেহরিন আপু। মেহরিন আপুকে নারী সাংবাদিকতার অগ্রদূত বলা যেতেই পারে। পুরো নাম মেহরিন আফরিন, সবাই তাকে এক নামে চেনে। মেহরিন ব্যক্তিগতভাবে কামালের লেখা খুবই পছন্দ করে, কামালের ফ্যানও বলা যেতে পারে।
কামালের ডেস্কের ডান পাশের ডেস্ক হলো মেহেরিনের। আজকে কামাল রিপোর্টারের কাজে সকাল থেকে বাইরে ছিল। অফিসে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। কিরে, কি খবর? জি আপু, ভালোই। তোমার? আরে আমি তো সবসময় ভালো থাকি। তোর আজ কোথায় রিপোর্টিং ছিল রে? ধানমন্ডিতে। তো কেমন হলো তোর রিপোর্ট? মোটামুটি চলে। কিরে, তোর মন খারাপ নাকি রে আবার? না, ঠিক তা না। ফটোগ্রাফার ওখানে যেতে দেরি করে ফেলেছিল, যার কারণে ভালো ছবি পাইনি। তো কে ছিল রে ফটোগ্রাফার? তমাল। আরে ও তো নতুন এসছে, বুঝছিস না, কিছু বুঝে না। প্রথম প্রথম তো এমন একটু হয়, তারপর সব ঠিক হয়ে যাবে। বাদ দে, মন খারাপ করিস না। আর শোন, তোর জন্য একটা দারুণ খবর আছে। শুনলে তোর মন এমনিতেই ভালো হয়ে যাবে, গ্যারান্টি। কিসের খবর? এখনই বলবো? আরে তাড়াতাড়ি বলো তো আপু, আমার আবার রিপোর্টটা লিখতে হবে। সম্পাদক ভাই দুপুরবেলা একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? কি ঘোষণা? প্রত্যেকটা সাংবাদিককে একটা অদ্ভুত বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। যার অ্যাসাইনমেন্ট সবচেয়ে ভালো হবে তাকে অফিস থেকে পুরস্কার দেয়া হবে। কতদিনের মধ্যে জমা দিতে হবে আপু? 1 মাসের মধ্যে। আর অ্যাসাইনমেন্টটা অদ্ভুত হওয়া আবশ্যক, বুঝলি? বুঝলাম, তাই তো এত সময় দিল। আমি জানি এই পুরস্কারটা তুই পাচ্ছিস। বলছে তোমায়। শোন, তুই তো এমনি ভালো লিখিস, আর তোর মাথায় যা আইডিয়া ঘোরাঘুরি করে তার কারো মাথায় আসার কথা না। আর আমি 100% শিওর যে পুরস্কারটা তোর ঘরেই যাচ্ছে। কিরে, খুশি হসনি খবরটা শুনে? হ্যাঁ, হয়েছি। এখন এটা লিখে শেষ করি। পুরস্কার পেলে কিন্তু আমায় খাওয়াতে হবে, মনে রাখিস। আচ্ছা বাবা, খাওয়াবো, আগে তো আসুক। মেহেরিনরা 2 বোন। মেহেরিনদের কোনো ভাই নেই। কামালকে তাই মেহেরিন তার নিজের ছোট ভাই বলে মনে করে। কামালও মেহেরিনকে বোন হিসেবে অনেক ভালোবাসে। মেহেরিনের স্বামী হিরণ সাহেবও কামালকে শালাবাবু বলে ডাকে। তারা প্রায় 3 জন একসাথে আড্ডা দেয়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। কামাল আড্ডা দিতে খুব ভালোবাসে, তাই সময় পেলেই ও চলে যায় মেহেরিনাপুর বাসায়। আর দুলাভাই বেশ মজার মানুষ, যদিও তাকে সবসময় পাওয়া যায় না। তাছাড়া কামালের বেশিরভাগ সময় লেখালেখির মাঝেই কেটে যায়। যদিও কামালের পছন্দের কাজ হলো খাওয়া দাওয়া। হয়তো তাই যেদিনই মেহেরিনের বাসায় যায় সেদিনই মেহেরিন নতুন নতুন কোনো রান্না তাকে করে খাওয়ায়। কামালকে অফিসে দেখে ভাবমারা মানুষ মনে হলেও অফিসের বাইরে ঠিক তার উল্টো। কামাল খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে, আর মানুষের ভেতরের কথাগুলো কথায় কথায় কিভাবে বের করে নিয়ে আসতে হয় তা সে খুব ভালো জানে। হয়তো এসব কারণেই কামাল আজ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত। কামাল ছোটবেলা থেকে এমন কিছু করতে চাইতো যে আর কেউ দেখেনি আগে। সবার থেকে একটু আলাদাভাবে চিনুক তাকে, তাই চাইতো কামাল। তাই আজ ও অনেকটাই সার্থক। এত অল্প বয়সে এই স্থানে আসা সত্যিই অকল্পনীয়। তো যাই হোক, পরদিন সকালে অফিসে আসলো কামাল। তবে সে আজ একটু বেশ দেরি করে ফেলেছে। এসে দেখলো মেহেরিন মনোযোগ দিয়ে কম্পিউটারে টাইপ করছে। কামালকে দেখে মেহেরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আজও লেট? সব মিলে একটু দেরি হয়ে গেল। তোর কাছে এটা একটু দেরি মনে হয়? হ্যাঁ, ঘড়ির দিকে চেয়ে দেখ, দেখ 1.5 ঘন্টা লেট করেছিস। ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সম্পাদক ভাই এসেছিলেন, তোকে দেখা করতে বলেছে। তাড়াতাড়ি যা, যে চাকরিটা বাঁচা। আপু, তুমি এত চিন্তা করো না তো। তোরে তাড়াতাড়ি যেতে বলছি না, যা তো। আচ্ছা বাবা, যাচ্ছি তো। আরে কামাল, আসো আসো, তোমাকেই খুঁজছিলাম। জি ভাইয়া, কিছু বলবেন? বলবো তো অবশ্যই। তোমার ফিচার লেখার হাত কিন্তু দারুণ। তোমার জন্য প্রতিদিন অনেক পাঠকের চিঠি আসে আমার কাছে। তাদের সবার একটাই কথা, প্রতিদিন যেন তোমার লেখা ফিচার ছাপানো হয়। ভাইয়া, আমি তো প্রায় প্রতিদিন রিপোর্ট লিখি, আর তার পাশাপাশি আবার ফিচার লেখা কিভাবে সম্ভব? প্রতি সপ্তাহে একটা ফিচার লিখি, তা লিখতেই কষ্ট হয়ে যায়। তা ঠিক। আচ্ছা, তুমি বরং এক কাজ করো, আজ থেকে তুমি রিপোর্ট করা ছেড়ে দাও। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, রিপোর্ট বন্ধ করে প্রতিদিন তুমি ফিচার লেখা শুরু করো। জি ভাইয়া, তাহলে পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে প্রতিদিন তোমার ফিচার যাচ্ছে। জি ভাইয়া, যাবে। তাহলে আমি আসি। হ্যাঁ, আসো। আচ্ছা শোনো। জি ভাইয়া, বলেন। তোমাকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু বলেছে কেউ? হ্যাঁ, মেহেরিন আপু বলেছিল। মনে রেখো,
অ্যাসাইনমেন্টে এমন একটা বিষয় নিয়ে লিখতে হবে যে বিষয়টা শুনলে মানুষ চমকে উঠবে। দেখা হবে কে কতখানি অদ্ভুত বিষয় নিয়ে লিখতে পারে। আর অ্যাসাইনমেন্টের সাবজেক্টের উপর নির্ভর করছে পুরস্কারটা কার। জি ভাইয়া, সময় কতদিন? 1 মাস। বাহ, ভালোই হলো। কামাল, আমি তোমার থেকে অনেক কিছু আশা করি। আমি জানি তুমি একটু মনোযোগ দিয়ে কাজ করলে তোমার অ্যাসাইনমেন্টেই হবে সবার সেরা। জি ভাইয়া, দোয়া করবেন। তা তো করবই। হ্যাঁ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো ভাইয়া, আমি এখন আসি। আচ্ছা, যাও। মনে রাখো, কাল থেকে কিন্তু তোমার ফিচার যাচ্ছে। জি, মনে থাকবে। ঘড়িতে তখন রাত 12টা। কামাল বেলকনিতে পায়চারি করছে। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। হাঁটতে হাঁটতে সিগারেট ধরল কামাল। ও কিছুতেই ভেবে পাচ্ছে না কি নিয়ে অ্যাসাইনমেন্টটা করবে। কি এমন অদ্ভুত বিষয় আছে যে বিষয় সম্পর্কে মানুষ অস্পষ্ট ধারণা রাখে? কোন বিষয় সম্পর্কে মানুষ অনেক বেশি আগ্রহী? কোন বিষয়ের নাম শুনলে মানুষ চমকে উঠবে? এসব ভাবতে ভাবতে গভীর ভাবনার দেশে চলে গেল কামাল। তার এই ভাবনার জগতে হাজার হাজার বিষয় আছে, হাজার হাজার শব্দ আছে, হাজার হাজার বাক্য আছে। কামাল কোন বিষয়টা নেবে, কোন শব্দটা নেবে, আর কোন বাক্যটাই বা নেবে? তারপর হঠাৎ চিৎকার করে উঠল কামাল। বলতে লাগলো, মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। আমার অ্যাসাইনমেন্টের বিষয় হলো মৃত্যু। কামালের চোখে মুখে আনন্দ ভরে উঠল। মনে মনে ভাবতে লাগলো, এবার পুরস্কারটা আর অন্য কেউ পাচ্ছে না। আরো একটা পুরস্কার হতে যাচ্ছে কামালের। পরদিন সকালে ঠিক সময় হাজির হলো কামাল। আরে, সূর্য কোন দিকে উঠলো রে? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে তোকে আমি আজ এই প্রথম অফিসে ঠিক সময় দেখতে পেলাম। তো না, তাই ভাবলাম সূর্যটা আজকে কোন দিক দিয়ে উঠলো। মজা নিচ্ছ আপু? নাও নাও, কিছুই বলবো না। কি ব্যাপার বলতো? খুশি খুশি মনে হচ্ছে। প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ, কি যে বলো না আপু। আরে কাহিনী বল। কাহিনী তেমন কিছুই না। আমি কাল তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, তাই তাড়াতাড়ি উঠেছি। আর 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 কি? আর অ্যাসাইনমেন্টের জন্য ভালো একটা বিষয় পেয়ে গেছি, তাই আমি আজ খুব খুশি। তো শুনি, আমার ভাইটা কি নিয়ে অ্যাসাইনমেন্ট লিখবে? অ্যাসাইনমেন্টের সাবজেক্ট হলো মৃত্যু। হ্যাঁ, কি মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। ওয়াও, দারুণ তো। আমি বলেছিলাম না যে তোর মাথায় যা আইডিয়া ঘোরাঘুরি করে তার কারো মাথায় আসার প্রশ্নই উঠে না। এবার আমি সত্যি সত্যি 100% শিওর যে পুরস্কার তুই পাবি। আচ্ছা বলো, পুরস্কারটা পেলে তুমি আমায় কি খাওয়াবা? আরে কিচ্ছু না, তুই খাওয়াবি। কি খাওয়াবি এইটা বল। ওকে ওকে, ডিনার করাবো তোমাকে আর দুলাভাইকে। ওকে, আচ্ছা শোন, কাল কিন্তু আমি খিচুড়ি রান্না করবো, আর সকাল সকাল আমার বাসায় চলে আসিস। আবার অফিসের মতো দেরি করে আসিস না। ছুটির দিন অন্য কোনো কাজ করবি না, একদম চলে আসবি, ঠিক আছে? ওকে ম্যাডাম, মনে থাকবে। রাত 9টা। অফিস থেকে আজ আর কোথাও যায়নি কামাল। অফিস থেকে সোজা বাসায়। চিন্তাগুলো মাথায় একসাথে গিজগিজ করছে। কম্পিউটারের মতো মাথাটা হ্যাং হয়ে আছে। না, আজ আর কোনো কিছু মাথায় ধরবে না। লম্বা একটা ঘুম দিলে মন্দ হয় না। আর যেই কথা সেই কাজ। পরদিন খুব সকালে ঘুম ভাঙল কামালের। সাধারণত এত সকালে ঘুম ভাঙে না ওর। বেলকনিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে অ্যাসাইনমেন্টটা শেষ করা প্রয়োজন। অনেক ভেবে ভেবে কামাল ঠিক করলো যে সে আজ মর্গে যাবে অ্যাসাইনমেন্টের কাজে। মৃত্যু সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য আদর্শ জায়গা হলো মর্গ। দেরি না করে বেরিয়ে পড়ল কামাল। হাসান মেডিকেল কলেজে পৌঁছে অনুমতি নিয়ে মর্গে প্রবেশ করল। মর্গে কেমন যেন একটা গন্ধ। এরকম গন্ধ এর আগে ও কোনো দিন পায়নি। একেবারে দম বন্ধ করা বিশ্রী একটা গন্ধ। মর্গের মাঝখানে যেতেই গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। মর্গ ভর্তি লাশ। গন্ধটা লাশগুলোর শরীর থেকে বেরোচ্ছে। এই অসহ্য গন্ধ থেকে বাঁচার জন্য কামাল পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরল।
তার সাথে মর্গের একজন পাহারাদার আছে। পাহারাদারের নাম হেকমত আলী। মর্গে তীব্র গন্ধের মাঝেও সে খুবই স্বাভাবিক, স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিচ্ছে। মর্গে হয়তো এখন লাশের সংখ্যা একটু বেশি, বেশ কিছু লাশ মেঝেতে রাখা আছে। হেকমত সাহেব, এই গন্ধটা কিসের? কোন গন্ধের কথা বলছেন স্যার? এইখানে কেমন যেন একটা গন্ধ, দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি গন্ধটা পাচ্ছেন না? এইটা হলো লাশের গন্ধ। প্রত্যেকটা লাশের আলাদা আলাদা গন্ধ থাকে। সবগুলো লাশ থেকে আলাদা আলাদা গন্ধ বের হয়ে এই গন্ধ তৈরি করেছে। আপনি এখানে কত বছর কাজ করছেন? এই 17 কি 18 বছর। আচ্ছা হেকমত সাহেব, মর্গ থেকে কি ওই লাশগুলোকে কোথাও নেওয়া হবে? এখান থেকে এই লাশগুলো অনেক দিকেই চলে যায়। অনেক দিকে যায় মানে? লাশের আত্মীয় স্বজনরা এসে যার যার লাশ নিয়ে যায়, আর যে লাশগুলো থেকে যায় সেই লাশগুলো বেয়ারিশ হিসেবেই কবর দিয়ে দেওয়া হয়। মানুষের মৃত্যুর পর তার সাথে কি কি ঘটে বলে আপনি মনে করেন? দেখেন স্যার, এই ব্যাপারে এক এক ধর্মে এক এক কথা বলা হয়েছে। জি, সেটা আমরা সবাই জানি। তো আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমার কাছে মনে হয় মৃত্যুর পরে মানুষ অন্যরকম একটা জগতে চলে যায়, আর সেই জগৎটা বড়ই ঘোলাটে, আগে থেকে কিছুই বলা যায় না। আচ্ছা, আপনার কাছে মৃত্যুর মানে কি? এত বছর এখানে থাকার পর মৃত্যু আপনার কাছে কেমন মনে হয়? এটা একটা সাধারণ ব্যাপার, যার সময় শেষ সে চলে যায়, এই আর কি। মৃত্যুর আগের জীবনটা কেমন আর পরের জীবনটা কেমন? আচ্ছা স্যার, আপনার কি মৃত্যুর আগে পরের কি হয় তা জানা খুব বেশি জরুরি? হ্যাঁ, আমি এটা নিয়ে একটা প্রতিবেদন করছি। আমি এমন একজন দরবেশকে চিনি যে মৃত্যু নিয়ে খেলা করে। যদিও উনি খুব ভালো মানুষ, আমার কাছে মনে হয় উনি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন। কোথায় থাকেন উনি? সাভারে। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি আপনাকে ঠিকানাটা লিখে দিচ্ছি। ঠিক আছে, দিন। মর্গে এসে কামাল নতুন কিছু তথ্য পেল। লাশেরও যে আলাদা আলাদা গন্ধ থাকতে পারে তা ওর ধারণাই ছিল না। বিষয়টা অদ্ভুত হলেও বেশ মজার। কামাল ভেবেছিল লাশগুলোকে ছুঁয়ে দেখবে, কিন্তু ততদূর সাহসে আর কুলল না। কামাল শুনেছে মানুষ মারা যাবার পর শরীর হিম শীতল হয়ে যায়। মর্গে ঢোকার পর কামালের শরীরই ভয় হিম শীতল হয়ে গেল। মর্গের ঘর থেকে বেশ ঠান্ডা মনে হচ্ছিল। কামাল খুব সাহসী ছেলে, ভয়টার বলতে তার কিছুই নেই। গ্রামে সাহসী হিসেবে বেশ নামডাকও ছিল তার। তবে প্রথমবারের মতো লাশের ঘরে ঢুকে ও বুঝতে পারছে ভয় কি জিনিস। যদিও হেকমত সাহেবকে বুঝতেই দেয়নি যে ও ভয় পাচ্ছে। তারপর হেকমত সাহেব থেকে ঠিকানা নিয়ে কামাল রওনা হলো দরবেশের উদ্দেশ্যে। দরবেশের নাম মরাশাই দরবেশ, থাকে সাভারে। বেশ দূরের পথ। ঢাকার জ্যাম ঠেলে কামাল সাভারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে যায়। সাভারের অলি গলি ঘুরে তারপর খুঁজে পাওয়া গেল ওই দরবেশকে। সবাই ওনাকে মরা বাবা নামে চেনে। কথা বলে বোঝা গেল ওনাকে সবাই বেশ ভয় পায়। দরবেশের ঘরের আশেপাশে কোনো জনমানবের দেখা নেই। চা দোকানের একটা ছেলে এসে দেখিয়ে দিয়ে গেল মরা বাবার ঘর। চারদিকে জঙ্গল আর তার মাঝখানে একটা ঘর। ঘরটার চারদিকে বেড়ার উপরে টিনের চাল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কামাল খুঁজে বের করলো ঘরটার দরজা। বেড়া দিয়ে তৈরি করা হয়েছে দরজা। তারপর অনেকক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়া মিলল না। একসময় বেড়া ঠেলে ভেতরে ঢুকলো কামাল। দেখলো ঘরের মাঝখানে একটা চৌকি, তার উপর বসে ধ্যান করছে একজন লোক। দু চোখ বন্ধ। লোকটা দাড়ি গোঁফ বেশ লম্বা, আর চুল দাড়ি গোঁফ সবই ধপধপে সাদা। কামাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। অনেকক্ষণ পর হঠাৎ চোখ খুলল দরবেশ। চোখগুলো বেশ বড় বড় আর লালচে রঙের। এখন চেহারাটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে।
কে তুমি? এখানে কি করছো? তোমার সাহস তো কম নয়, তুমি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকে পড়েছো। মানে আসলে আমি একজন সাংবাদিক, একটা রিপোর্টের ইন্টারভিউর জন্য আপনার কাছে এসেছি। আপনার একটা ইন্টারভিউ। না না, আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না। আমি এখন ধ্যান করছি। আপনি এখন আসুন। দেখুন, আপনার সাথে কিছু কথা বলা আমার খুব প্রয়োজন। আপনাকে যেতে বলেছি, আপনি এখন যান, না গেলে বড় বিপদ হয়ে যাবে আপনার। দেখুন, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে। আমার কাছে কে পাঠিয়েছে আপনাকে? হেকমত সাহেব আপনার ঠিকানাটা আমাকে দিয়েছেন। ও, হেকমত, ঠিক আছে, বসুন। জি, ধন্যবাদ। এবার বলুন, কি বলতে চান আপনি? আসলে আমি একটা পত্রিকায় কাজ করি। আমার একটা অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু? জি, মৃত্যু। মৃত্যু নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাই। আপনার অপেক্ষাই তো করছিলাম। জি, কিছু বললেন? না, বলছিলাম আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমি মৃত্যু নিয়ে প্রায় 21 বছর পড়াশোনা করছি। বাহ, তাহলে তো আপনার দেখা পেয়ে ভালোই হলো। আমারও ভালো হলো। সময় মতো এসেছেন, আপনার আলাপ শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, মৃত্যু কি? আপনি মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা খেলা। মৃত্যুর আগে মানুষ পৃথিবীতে খেলে, আর মৃত্যুর পর আরো বড় খেলা খেলে। আরো বড় খেলা বলতে কি বোঝাচ্ছেন? জীবন মৃত্যুর খেলা। ঠিক বুঝিনি। মানে মানুষ মৃত্যুর পর অন্য এক পৃথিবীতে চলে যায়, ওখান থেকেই ওরা পৃথিবীর মানুষদের নিয়ে খেলে। যেমন? যেমন মানুষের মৃত্যুর বেশিরভাগ কারণ এই আত্মা। আত্মা? আত্মারা কারণ হতে যাবে কেন? আচ্ছা, আপনি যে শার্টটা পরে আছেন, এটা কি আপনি পছন্দ করে কিনেছেন? হ্যাঁ, এটা আমি গত মাসে কিনেছি। আপনি তো বলছেন আপনি পছন্দ করে কিনেছেন, কিন্তু এটা কি সত্যি পছন্দ করেছেন, নাকি কোনো অজানা শক্তি আপনাকে এই শার্টটা কিনতে বাধ্য করেছে? আপনার প্রিয় রং কি? হলুদ আর গোলাপি। তবে শার্টের রং লাল কেন? প্যান্ট নীল কেন? কেন কালো না? এই সব কিছুর পেছনেই কাজ করছে এক অদৃশ্য শক্তি। এই শক্তিটা কিসের? হয়তোবা কোনো আত্মার, হয়তোবা অন্য কিছুর। মানুষ মারা যাবার পর কি হয়? মানুষের আত্মা বিশাল এক জগতে প্রবেশ করে। ওই জগৎটা এতই বিশাল যে ওখানে কি হয় তা এখনো আমার ধারণার বাইরে। তবে হ্যাঁ, অনেক আত্মা এই পৃথিবীতেই থেকে যায়। আচ্ছা, আত্মারা কি মানুষকে কোনোভাবে প্রভাবিত করে? অবশ্যই করে। আপনি কি মনে করেছেন আপনি এখান পর্যন্ত এসেছেন একা একাই, না আপনাকেও প্রভাবিত করে আনা হয়েছে? মানে খুব সহজ। আমাদেরকে প্রায় সব কাজই আত্মারা প্রভাবিত করে করায়। তার মানে আমরা আত্মাদের সিদ্ধান্তকে নিজের বলে মনে করি? আমাদের ইচ্ছে বলতে তাহলে কিছুই নেই? থাকবে না কেন? তবে তা খুবই অল্প। যেমন দেখবেন, অনেক সময় অনেক মানুষেরই অকারণে মন খারাপ থাকে, অথবা অকারণেই মন ভালো। আর প্রত্যেকটা জিনিসই নিয়ন্ত্রণ করছে কিছু অদৃশ্য শক্তি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন কিছু কিছু আত্মা পৃথিবীতে থেকে যায়, কিন্তু আত্মারা এই পৃথিবীতে থেকে যাওয়ার কারণ কি? তা কি জানা খুব বেশি জরুরি? জি, অনেক বেশি জরুরি। প্লিজ কিছু লুকাবেন না। এই সম্পর্কে আমার কথা বলার নিষেধ আছে। কার নিষেধ? আপনাকে আমাকে যে প্রভাবিত করছে তাদের নিষেধ। আপনি কি তাদের দেখতে পান? হ্যাঁ, পাই। তবে আমরা পাই না কেন? আপনারাও মাঝে মাঝে দেখেন, তবে বুঝতে পারেন না। আপনারা তাদের মানুষ মনে করেন, আর আমি তা বুঝতে পারি। কিন্তু আপনি কিভাবে বুঝতে পারেন? কেন, আপনি কি তাদের কাছ থেকে দেখতে চান? হ্যাঁ, আমি দেখতে চাই। ঠিক আছে, সামনের সোমবার পূর্ণিমা দুপুরে পেট ভরে খেয়ে ঠিক এখানে চলে আসবো। ঠিক আছে। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে,
আমাকে আর প্রশ্ন করতে হবে না, যা প্রশ্ন আছে সব ওই আত্মাকে করবে। উনি আমার থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি বলতে পারবেন আপনাকে। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। থ্যাংক ইউ। আর একটা কথা, আপনি এখানে যে এসেছেন তা কাউকেই বলবেন না, আর আগামী সোমবার যে আসবেন তাও কাউকে বলবেন না। আপনার অ্যাসাইনমেন্ট সোমবারের পর লিখবেন। ওকে, নো প্রবলেম, কেউ জানবে না। আমি সময় মতো চলে আসবো। থ্যাংক ইউ। শুনছেন কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 সাথে আছে শারমিন। আর এতক্ষণ শুনলাম আজকের কুয়াশার গল্পের প্রথম অংশ, যেখানে আমরা দেখেছি যে কামাল নামে একটি ছেলে দৈনিক জাতীয় পত্রিকায় কাজ করে। সে পেশায় সাংবাদিক, এবং সে কিন্তু পেশায় সাংবাদিক হলেও সে তার পড়াশোনা শেষ হলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার উপরে পড়াশোনা করছে, এবং এই বয়সে সে যথেষ্ট সুনাম কুড়িয়েছে সাংবাদিকতা। এবং সে কুমিল্লা থেকে ঢাকা এসেছে, কুমিল্লার ছেলে। তার পত্রিকার সম্পাদক তাকে ডেকে একদিন বলেন যে তাকে নিয়মিত এখন থেকে ফিচার লিখতে হবে, এবং এমন কোন সাবজেক্টে এমন হতে হবে ফিচারে যেটা খুব সারা জায়গায় মানুষের মধ্যে। তো কামাল সবসময় খুব ইউনিক কিছু লিখবার চেষ্টা করে, এবং হঠাৎ করে তার মাথায় একটা শব্দ চলে আসে যার নাম হচ্ছে মৃত্যু। সে মৃত্যু নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে, যেটা নিয়ে সে কাজ করতে চায়। এবং একটা পর্যায়ে সে চলে যায় স্থানীয় একটি হাসপাতালের মর্গে, যেখানে গিয়ে হেকমত সাহেব নামে সে মর্গের যে কেয়ারটেকার, সে তাকে একজন দরবেশের কথা বলে, যে নাকি মৃত্যু নিয়ে তাকে অনেক ইনফরমেশন দিতে পারবে। সেই দরবেশ থাকে সাভারে, এবং কামাল চলে যায় সেই দরবেশের কাছে সাভার। একটা অদ্ভুত বাড়িতে, খুবই নির্জন নিরিবিল এলাকায় সে দরবেশ থাকে, এবং একটা পর্যায়ে দরবেশের সঙ্গে কথা হতে হতে দরবেশ তাকে মৃত্যুর পরে একটা জীবন আছে, মৃত্যুর পরে যে জগৎ আছে সেই জগৎ সম্পর্কে একটু ইঙ্গিত দেয়, যেটা কামাল বুঝতে পারে না। সে আরো বিশদভাবে জানতে চায়, বুঝতে চায়। তখন দরবেশ তাকে বলে যে পরের সোমবার তাকে সেখানে থাকতে হবে, থাকলে তাকে সে অনেক কিছু দেখাতে পারবে, জানাতে পারবে। পরের সোমবার আসতে কিছুটা বাকি থাকলেও কামালের মনের মধ্যে অসম্ভব কৌতূহল তৈরি হয়, এবং সেই সাথে আমাদের মধ্যেও তো কৌতূহল তৈরি হয়েছে যে পরের সোমবার দিন কি হবে। মৃত্যু জগতে নিয়ে যাবে দরবেশ কামালকে, নাকি মৃত্যু সম্পর্কে কোন অদ্ভুত ধারণা কামালকে দেবে, সে সবটাই আমরা জানবো এর পরের পর্বে। আসুন তাহলে শুনি পরের পর্ব। আপনি আছেন কুয়াশা, এবং সাথে আছে আমি শারমিন। দরবেশটা অদ্ভুত হলেও কামাল কথা বলে বেশ মজা পেয়েছে। এই আজগবি তথ্যগুলো অবিশ্বাস্য হলেও বেশ ইন্টারেস্টিং। এবারের পুরস্কার নেয়া থেকে কে ঠেকাচ্ছে তাকে? এবার শুধু সোমবারের অপেক্ষা। ওই দিন হয়তো আরো কিছু অদ্ভুত তথ্য পাবে মৃত্যু নিয়ে। যদিও আজ যা তথ্য পেল তা দিয়ে একটা ফিচার অনায়াসে করা যায়, কিন্তু দরবেশের মানা। এখনই দরবেশের কথার অবাধ্য হলে পরে আর কোনো সাহায্য তার কাছ থেকে পাওয়া যাবে না। পরদিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয় কামালের। তারপর যথারীতি অফিসে পৌঁছাতে পৌঁছাতে আরো দেরি হয়ে গেল। কামাল বেশ ফুরফুরে মেজাজে অফিসে ঢুকলো। মেরিন আপু ওকে দেখা মাত্র রেগে মেগে রীতিমতো আগুন। তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য আমার কালকে সারাটা দিন মাটি হয়ে গেছে। কেন আপু, আমি এবার কি করলাম? আরে আবার জিজ্ঞেস করছিস কি করেছিস? আমি তোর জন্য কাল কত কিছু রান্না করলাম, আর তোর কোনো দেখাই নেই। কি তুই? ও একদম ভুলে গেছিলাম। তা তো ভুলবেই। তুই তো আমার কথা ভুলেই যাবি, তাই না? আমি তোর কে হই যে আমার কথা তোর মনে রাখতে হবে? আমি রান্না করে বসে থাকলাম কি না এটা তোর কিছু যায় আসে? আরে কি যে বলো না আপু। তুই আসবি তাই সকাল থেকে আমি বসেছিলাম, তুই বিশ্বাস কর। আর তুই যখন এলি না, তার উপর ফোনটা বন্ধ করে রাখলি, আমার যে কি পরিমাণ খারাপ লেগেছে। ফোনে চার্জ ছিল না আপু। হ্যাঁ, এখন চার্জ থাকবে কিভাবে? না আসার ধান্দা আমি বুঝি, বুঝছিস? কাল আমি নিজেই দুপুরের খাবার খাইনি, কিভাবে যে ভুলে গেলাম। যদিও আমি অনেক দূরে ছিলাম, চাইলেও যেতে পারতাম না। খবরদার, তুই আর কোনোদিন আমার বাসায় আসবি না। বিশ্বাস করো আপু, কাল আমি সাভারে ছিলাম। ওখানে কিসের জন্য? ওই যে অ্যাসাইনমেন্টের কাজে। ও, কাজ শুরু করে দিচ্ছিস? ভালো তো। তো কত দূর এগোলো তোর অ্যাসাইনমেন্টটা? বেশ এগিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাহ, চমৎকার। হ্যাঁ, দেখতে হবে না কার ভাই। হয়েছে হয়েছে। আচ্ছা শোন, এবার বল, সাভারে কি করতে গিয়েছিলি? এক দরবেশের কাছে। দরবেশের কাছে কেন? ওনার নাম মরাশাই দরবেশ। দরবেশের নাম মরা?
হয়তো মৃতদেহ নিয়ে কাজ করে, তাই এই নামে তাকে সবাই চিনে। তারপর তোর মরার দরবেশ কি করলো, কি বললেন উনি? অনেক কথাই হলো, অনেক অদ্ভুত তথ্যও পেলাম। তবে উনি আমাকে এবার যেতে বলেছে। কেন? উনি বলেছে উনি আমাকে মৃত আত্মার সাথে কথা বলিয়ে দিবে। কি আত্মা? আত্মা। আত্মা আসলে কি? আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত, এটা তার বাইরের এক ধরনের এনার্জি। আমাদের এনার্জি ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই, বুঝতে পেরেছো? থাক থাক ভাই, তোরটা তুই বোঝ, আমার বুঝে কোনো কাজ নেই। কালকের লেখা এখন পর্যন্ত আমি ঠিক করিনি, আমাকে আবার বসতে হবে। উফ, কত কাজ পড়ে আছে, আমি যাই। কাল আমার একটা ফিচার যাচ্ছে, পড়ো কিন্তু। তোর কোন লেখাটা আমি পড়িনি বল? তাড়াতাড়ি কাজ শেষ করে আসো, নিচে গিয়ে চা খেয়ে আসি। ওকে, চল। দেখতে দেখতে চলে আসলো কাঙ্ক্ষিত সোমবার। অফিস থেকে কামাল অ্যাসাইনমেন্টের কথা বলে বেরিয়েছে। বাসায় গিয়ে দরবেশের কথা মতো পেট ভরে খেয়ে দিয়ে বের হল। উদ্দেশ্য সাভার। আজ রাস্তায় তীব্র যানজট। সাভারে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল। তাছাড়া দরবেশের বাসার ওখানে কোনো রিক্সাও যাবে না। সব রিক্সা চালকের মুখে এক কথা, আমাদের ওই এলাকায় ঢোকা নিষেধ। সাভারেও যে এত নিয়ম কানুন মানা হয় তা সে আগে জানত না। এইসব নিয়ম ঢাকার বসুন্ধরা গুলশানে মানা হয়। সে যাই হোক, অনেক এলোমেলো পথ হেঁটে কামাল অবশেষে পৌঁছল দরবেশের ঘরে। এটাকে শুধু ঘর বললে কমই বলা হবে। বাইরে থেকে দেখে মনে হয় গুদাম ঘর। কামাল তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ঘরটিতে। দরবেশ ঠিক আগের জায়গায় আগের ভঙ্গিমায় বসে ধ্যান করছে। এক্সকিউজ মি। ও, আপনি এসেছেন? আপনার তো দুপুরে আসার কথা। জি, আসলে আজ রাস্তায় প্রচুর জ্যাম, এদিকে তো রিক্সাও আসে না, তাই। আসবে না, আর আসলে ফিরে যাবে কিভাবে? মানে আপনি কি বলতে চাচ্ছেন? বুঝবেন বুঝবেন, সময় হোক, সব বুঝবেন। আচ্ছা, আজ তো আমার আত্মার সাথে দেখা হচ্ছে, তাই না? আপনাকে ওই দিন যাওয়ার সময় কি বলে দিয়েছিলাম, মনে আছে? সরি, কোনটা যেন? আপনাকে বলেছিলাম আপনি আমাদের কথা কাউকে বলতে পারবেন না, আত্মার সাথে দেখা না হওয়ার আগ পর্যন্ত। আপনি তো আপনার সাংবাদিক বোনকে বলেছেন নাকি? আপনি কিভাবে জানলেন? আমরা সবকিছুই জানি। সরি, আসলে ওকে তো আমি সব বলি, ও কাউকে বলবে না, বিশ্বাস করুন। এখন তো আত্মা আপনার সাথে দেখা করবে না। আপনি আমাদের নিয়মের বাইরে কাজ করেছেন। সরি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আর হবে না। এই ভুলের পরিণাম ভয়াবহ। ওনার সাথে দেখা করতে পারলে আমার খুব উপকার হবে। প্লিজ আরেকবার দেখেন না। না, কোনো সুযোগ নাই। যা লাগবে আমি করব, আপনাকে খুশি করে দিব। এই ভুলটা মুছে ফেলতে চাইলে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন, আমি করব। কাজটা একটু কঠিন। নো প্রবলেম, বলুন কি করতে হবে। শুনুন, এখান থেকে উত্তর দিকে 20-25 মিনিট হাঁটার পর আপনার সামনে একটা পুকুর পড়বে। পুকুরের বাম পাশে দেখবেন একটা শ্মশান। শ্মশানে যাবার পর দেখতে পাবেন একটা তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছের নিচে একটা মাটির হাড়ি থাকবে, ওটা নিয়ে আসবেন। ও, এইটা ঠিক আছে, যাব কাল সকালে। না, আজ রাত ঠিক 12টায়। কি বলেন? এত রাতে একটা হাড়ির জন্য আমি শ্মশানে যাব? হ্যাঁ, এটাই তো আপনার শাস্তি। না হয় আত্মা আপনার সাথে দেখা করবে না। তাই বলে রাতেই? আর ওই হাড়িতে এমন কি আছে? আপনার তো এত কিছু জানার দরকার নাই, তবে এতটুকু জেনে রাখুন, হাড়িটা পাওয়া যায় পূর্ণিমা রাতে 12টা থেকে 1টার মধ্যে। ঠিক আছে, আমি যাব। আপনার ভয়ের কিছুই নাই। ভয় পেলে ভয় আপনাকে জড়িয়ে ধরবে। না, আমি ভয় পাচ্ছি না। আচ্ছা, আমি কি হাড়িটা নিয়ে সরাসরি এখানে চলে আসব? হ্যাঁ, আরেকটা কথা, আপনি যাওয়া এবং আসার সময় অনেক ধরনের ডাক শুনবেন, কিন্তু পেছনে ফিরে তাকাবেন না। সামনে ছাড়া কোনো দিকেই তাকাবেন না। আশেপাশে অনেক কিছু দেখবেন, কিন্তু সামনে ছাড়া তাকাবেন না। তাকালে কি হবে? তাকালেই মহাবিপদ। তখন যদি আমিও পিছ থেকে ডাকি,
আপনি পেছনে তাকাবেন না, আর যাওয়া আসার সময় কারোর সাথে কথা বলবেন না, এই ঘরে না ঢোকা পর্যন্ত। কেন এমন হবে কেন? সব পরে বলবো, আপনি কাজটা করে আসুন তারপর। আমি না তাকালে তো কোনো সমস্যা হবে না, আর যে কেউই পিছন থেকে ডাকতে পারে, কিন্তু তাকানো যাবে না, এই তো নাকি? এতটুকুই মানতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই দিনের দরবেশের সাথে আজকের দরবেশের কোনো মিলই নেই। তফাৎটা বুঝতে পারছে কামাল, চেহারায় নয়, কথাবার্তায়, আচার আচরণে। আগের দিন তো এমন আচরণ করতে দেখেনি দরবেশকে। কথা বলার মাঝে একবার মনে হয়েছে এই মানুষটা আগের মানুষ নয়। সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে প্রতিনিয়তই কথা বলতে হয় হাজার রকম মানুষের সাথে। মানুষ চিনতে ভুল করার কথা না, তবে এমনও হতে পারে দরবেশ ওর উপর রাগ করেছে, তাই এমন ব্যবহার করছে। আচ্ছা, সে যাই হোক, তবে দরবেশ যে কাজটা দিল সেটা শোনার পর কামালের ভয় ধরা শুরু করেছে। কামাল বুঝতেই পারছে না একটা হাড়ির জন্য এত রাতে কেনই বা শ্মশানে যেতে হবে। দরবেশের কথা না শোনার কারণে সে কি সাহসের পরীক্ষা নিচ্ছে, নাকি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? কামালের অ্যাসাইনমেন্টের জন্য আত্মাকে কিছু প্রশ্ন করা খুবই প্রয়োজন, আর তার জন্যই এখনো সব মুখ বুজে সহ্য করা। ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই। কামাল রওনা হলো ওই তেঁতুল গাছটার উদ্দেশ্যে, হাতে শুধু একটা টর্চ লাইট। প্রায় 25 মিনিট হাঁটার পর তার সামনে পড়লো একটা পুকুর, বাঁদিকে অনেক বড় একটা মাঠ। কামাল বুঝতে পারছে এই সেই শ্মশান। মাঠের মাঝে দেখা যাচ্ছে একটা গাছ। দূর থেকে বোঝা যাচ্ছে না এটা কি গাছ, কিন্তু আশেপাশে তো আর কোনো গাছ দেখা যাচ্ছে না। খোলা মাঠের মাঝে শুধু একটা গাছ। বুঝতে বাকি রইল না যে এটাই সেই তেঁতুল গাছ। ও মনে মনে বেশ খুশি, আসার সময় তার সাথে এমন কিছু ঘটনাই ঘটল না। আবার ভালোই ভালো ফিরে যেতে পারলেই বাঁচা যায়। গাছটার কাছাকাছি পৌঁছে গেল কামাল, আর ঠিক তখনই ও শুনতে পেল একটা কণ্ঠস্বর, মেহেরিন আপু। ভাই, ভাই আমার, কোথায় যাস? দাঁড়া, একটু পেছনে তাকা, আমি তোর মেহেরিন আপু। না, আমি তাকাবো না। আমি জানি তুমি মেহেরিন আপু না। আরে বোকা ভাইটা, পিছনে চেয়ে দেখ, আমি তোর বোন। না, তুমি মেহেরিন আপু হতে পারো না, এখানে তুমি আসতে পারো না। আমি তোর পিছু করতে করতে এখানে চলে এসেছি, আমার খুব ভয় করছে। তুই একটু পেছনে তাকা না ভাই। না, তুমি কেনই বা আমার পিছু করবে? আমি দেখতে এসেছিলাম তুই কোথায় যাচ্ছিস, একটা অ্যাসাইনমেন্টের জন্য তুই কি কি করিস, এই কারণে আমি তোর পেছনে পেছনে চলে এসেছি। না, আমি তোমার দিকে তাকাতে পারবো না, তুমি চলে যাও। যাস নে ভাই আমার, ওই গাছের নিচে খুব বিপদ, যাস নে তুই। তুমি জানো কিভাবে ওখানে বিপদ আছে? খবরদার যাস নে, খুব বিপদ, খুব বিপদ। থাম থাম ভাই, ভাই তুই যাস নে। তুমি যেই হো, চলে যাও। আর আর কাছে যাস নে কামাল, ভাই আমার, বাঁচতে চাইলে ফিরে আয়, তুই যাস নে, ওখানে বিপদ, খুব বিপদ, খুব বিপদ। কামাল, খবরদার ওই হাড়িটা ধরো না, আমি তোমার সম্পাদক বলছি। আপনি আপনার কাজ করেন, এখানে কি কি করছো? এটা নিচ্ছ কেন? নিও না, ওটা নিলে কাল থেকে তোমার চাকরি নট। এটা তো আমি নিয়েই যাব। কামাল, কামাল, আপনি এটা রেখে যান, নেয়া লাগবে না। আমি মরা সেই দরবেশ বাবা আপনাকে হুকুম করছি, হাড়িটা রেখে আসুন। আমি আমি কারো হুকুমে গোলাম নই। আপনি রেখে আসুন, তা না হলে আপনার ক্ষতি হয়ে যাবে। যান, রেখে আসুন বলছি। কি কথা কানে যাচ্ছে না? পেছনে চেয়ে দেখেন, আমি আপনাকে ডাকছি, একবার পেছনে তাকান।
আমরা এতক্ষণ শুনলাম আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব, যেখানে আমরা জানলাম যে সেই সোমবার, যে সোমবার দরবেশ বলেছিল একটা কাজ করতে হবে, তাকে আবার যেতে বলেছিল, অর্থাৎ কামালকে, সাংবাদিক কামালকে, এবং দরবেশের নাম হচ্ছে মরাশাই দরবেশ। কামাল যখন সোমবার সেখানে পৌঁছল, তারপর দরবেশ তাকে বলল যে তাকে শ্মশানে যেতে হবে এবং শ্মশানে একটি তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের নিচে একটি হাড়ি আছে, সেই হাড়িটা তাকে নিয়ে আসতে হবে। এবং সেখানে যাবার পথে কামালকে বলা হয়েছিল যে বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাবে, কোনো আওয়াজ যেন সে কোনো রকমের কর্ণপাত না করে, কারোর কথার কোনো উত্তর না দেয়। তাকে সেখান থেকে সোজা হাড়িটা নিয়ে তার কাছে চলে আসতে হবে এবং যেতে হবে ঠিক রাত 12টা থেকে 1টার মধ্যে, ভরা পূর্ণিমা। সেদিন ভরা পূর্ণিমা, ঠিক ওই সময়টাই তাকে কাজটা করতে হবে। তো কামাল সেখানে যায় এবং গিয়ে নানা রকম কথাবার্তা শুনতে পায়, তার মেহরিনাপুর কণ্ঠস্বর শুনতে পায়, তার পত্রিকার সম্পাদকের কণ্ঠস্বর শুনতে পায়। কিন্তু কামাল কারোর কথা কর্ণপাত না করে সরাসরি চলে আসে দরবেশের কাছে। কিন্তু সেই হাড়িটাতে কি ছিল সেটা কিন্তু জানা হলো না। আসুন আমরা জানবো তৃতীয় পর্ব, কুয়াশার তৃতীয় পর্ব অথবা শেষ পর্ব থেকে। দরবেশের বাড়ি পৌঁছে কামালের ভয়ে মরে যাই অবস্থা। তবে কামাল বেশ সাহসিকতার সাথে অনেকটা পথ পাড়ি দিয়ে হাড়িটা নিয়ে এলো। কিন্তু কামালের মনে একটা প্রশ্ন কড়া নাড়ছে। আচ্ছা, হাড়িটার মধ্যে কি? তা আপনার না জানাটাই ভালো। এই হাড়ির ভিতর এমন কি আছে যার জন্য আমার সামনে এত বাধা আসলো? আমি তো আপনাকে আগেই বলেছি। বলেছেন, এবার বলুন হাড়িতে কি আছে। দেখতে চান আপনি? অবশ্যই দেখতে চাই, দেখান। এই দেখুন তাহলে। এ কি? এ তো একটা মানুষের মাথা, এত রক্ত, এটা কার মাথা? শুধু এটাই জেনে রাখুন, এটা আপনার মাথা নয়। এটাকে সরান, আমি আর দেখতে পাচ্ছি না। সরান এটাকে, সরান। কামাল একটু আগে যে হাড়িটা নিয়ে এসেছে তার ভেতর আছে একটা মরা মানুষের কাটা মাথা। এসব ভাবতে ভাবতে কামাল কখন যে পড়ে গেল তা সে নিজেও টের পেল না, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে কামাল নিজেকে দরবেশের ঘরে আবিষ্কার করল, কিন্তু দরবেশ তার ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পরও দরবেশকে পাওয়া গেল না। কিন্তু দরবেশের একটা চিঠি পাওয়া যায় পানির গ্লাসের নিচে, আর সেই চিঠিতে লেখা, প্রিয় কামাল, আপনি আজ সন্ধ্যায় এখানেই থাকবেন। আপনার সাথে আজই দেখা হতে যাচ্ছে এক আত্মার, এটি দরবেশ বাবা। চিঠি পড়ার পর একটা জিনিস কামালের মাথায় ঢুকছে না। ও তো নাম কোনোদিন দরবেশকে বলেনি, তবে চিঠিতে তার নাম কিভাবে লিখলো দরবেশ? অনেকক্ষণ ভাবাভাবির পর মনে হলো হয়তো হেকমত সাহেব বলেছে দরবেশকে। এটা অসম্ভব কিছু না। দরবেশের চিঠি হাতে করে কামাল ওর মেসের উদ্দেশ্যে রওনা হলো। মেসে ফিরতে ফিরতে সকাল 10টা বেজে যায়। সকালের দিকে জ্যাম থাকে না বললেই চলে। দরবেশটাকে কেন জানি সুবিধার মনে হচ্ছে না, আর না যাওয়াটাই ভালো। ওই কাটা মাথাটা এখনো কামালের চোখের সামনে ভাসছে। দরবেশটা সত্যি অদ্ভুত। দরবেশটা কি তাহলে কামালকে ব্যবহার করছে তার স্বার্থ হাসিলের জন্য? না, এর শেষটা কামালকে দেখতেই হবে। বিকেলবেলা তাড়াহুড়ো করে বের হয়ে গেল কামাল। সন্ধ্যা 6টার দিকে কামাল পৌঁছে গেল দরবেশের কাছে। তখন দরবেশ ধ্যান করছে। ও আপনি? আমি জানতাম আপনি আসবেন। জি, এসেছি। এবার বলুন আত্মা কোথায়? তার সাথে আমার কথা বলে দিবেন বলেছিলেন। তা তো অবশ্যই। এত তারা কিসের? ওই আত্মার সাথে আমার দেখা করা খুব দরকার। হাতে সময়ও বেশি নেই। ঠিক বলেছেন, হাতে সময় খুব অল্প। তো যা করার একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমার এখন ওই আত্মার সাথে কথা বলতে হবে। বলতে হলে বলুন। ঠিক আছে, আমি ধ্যানে বসছি। কেন ধ্যানে? কেন? আপনি আত্মার সাথে কথা বলতে যাবেন? হ্যাঁ, আমি ধ্যানে বসলে আত্মার সাথে কথা বলতে পারি। বাহ, ইন্টারেস্টিং তো। বলেন তো কিভাবে? একদিন নিজেই বুঝবেন। আপনার কথার মানে আমি বুঝি না। আচ্ছা, আপনি আপনার কাজ করুন। আচ্ছা, আপনি এখানে বসেন। ঠিক আছে।
দরবেশটা মাঝে মাঝে এমন কিছু কথা বলে যার কোনো অর্থই নেই কামালের কাছে। দরবেশটা অনেকটা রহস্যময় বলতে হবে। অ্যাসাইনমেন্টটা শেষে দরবেশ নিয়ে একটা রিপোর্ট করলে মন্দ হয় না। কামালের একটা কথা মাথায় আসে না, কেন যে মানুষ দরবেশ হয়, নাকি এই মানুষগুলো জীবন নামক পথে হাঁটতে হাঁটতে কখন যে দরবেশে পরিণত হয়েছে তা তারা নিজেরাই জানে না। ঠিক এই সময় দরবেশের ধ্যান ভাঙবে। চলুন যাওয়া যাক। কোথায় যাব? এখান থেকে বেশ কিছু দূরে একটা বাড়ি আছে, ওখানেই থাকে ওই আত্মা। ওখানে কি মানুষ থাকে? এক সময় আমি ওই বাড়িতে থাকতাম। এখন থাকেন না কেন? আত্মার ভয়? সময় হোক সব বুঝবেন। এখন কি ওখানে শুধু ওই আত্মা থাকে, নাকি মানুষ টানুষও থাকে? কোনো মানুষ থাকে না, আত্মারা থাকে। আপনি চলে এলেন কেন? সেসব কথা না হয় থাক। শেষ একটা প্রশ্ন, আমরা যে বাড়িটাতে যাচ্ছি সেই বাড়িটার নাম কি? পোড়া বাড়ি। বাড়ির নাম পোড়া বাড়ি হবার পিছনের কারণ কি? আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, এবার চলুন যাওয়া যাক। ঠিক আছে, চলুন। আর হ্যাঁ, এই ঘর থেকে বের হওয়ার পর আমার সাথে কোনো কথা বলবেন না, আর কোনো দিকে তাকাবেন না, সোজা আমার পিছু পিছু হাঁটবেন। ওকে, তাহলে কখন কথা বলতে পারবো? পোড়া বাড়িতে ঢুকবার পর। রাতের অন্ধকার কালো ঘন হয়ে গেছে। কামাল আর দরবেশ হাঁটা শুরু করলো, কিন্তু সাথে টর্চ নিতে দিল না দরবেশ। অন্ধকারে আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। অন্ধকারে হাঁটতে কোনো অসুবিধাই হচ্ছে না। জোছনার আলোয় আলোকিত চারপাশ। জোছনার আলো আর চাঁদটাকে সঙ্গী করে হেঁটে চলেছে কামাল। ওর ভেতর কেমন যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকে ভূত প্রেত আত্মা দেখার খুব ইচ্ছে ছিল কামালের। আজও সেই ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে, সাথে সাথে অ্যাসাইনমেন্টটাও। হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে যাচ্ছে দরবেশ, আর তার পেছন পেছন কামাল। অনেকক্ষণ ধরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার পর চোখে পড়ল বিশাল বড় একটা বাড়ি। বাড়িটা অস্পষ্ট দেখা যাচ্ছে, তবে জঙ্গল ঘিরে ধরেছে বাড়িটাকে। দরবেশ রোবটের মতো হাঁটতে হাঁটতে ঢুকে গেল বাড়িটার ভেতর। বিশাল দরজা, বাড়িটার ভেতরে মোমবাতি জ্বলছে। মনে হচ্ছে বিশাল এক রাজবাড়িতে এসেছে কামাল। মোমবাতিগুলো আরো বেশি রাজকীয় করে তুলেছে বাড়িটাকে। দরবেশ থামলেন একটা ঘরের সামনে, আর কামাল ঠিক দরবেশের পেছনে। হঠাৎ এক দমকা বাতাস সব মোমবাতি নিভিয়ে দিয়ে গেল। শুধু একটা ঘরে এখনো আলো জ্বলছে। ভেতরে আসবো? আয় শামসুল। আপনার জিনিস নিয়ে এসেছি। বুঝতে পেরেছি, ভিতরে নিয়ে আয়। জি আনছি। আসেন, ভেতরে আসুন। আমি কামাল মাহমুদ, কাজ করি একটা জাতীয় দৈনিকে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, তা আমি জানি। আর কি কথা তাও আমি জানি। কিভাবে বলবো, কিন্তু তোমার সব কথার শেষে। জি ঠিক আছে। শামসুল, তুই গিয়ে ওদিকে সব ঠিক কর। জি, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, এবার তোমার সব প্রশ্ন করতে পারো। আচ্ছা, আপনি কি সত্যি আত্মা? কোনো সন্দেহ আছে? কিছুটা। ঠিক আছে, তুমি ঠিক মতো খেয়াল করলে দেখবে তোমার ছায়া নিচে পড়েছে। কিন্তু আমার ছায়া কি তুমি দেখতে পাচ্ছ? আরে তাই তো। তোমার সব ধরনের কথাই যে কোনো আত্মা বলে দিতে পারবে।
ঠিক আছে, তাহলে বলুন তো আমার বোনের নাম কি? তোমার কোনো বোন নেই, তবে তোমার একটা ছোট বোন ছিল। 15 বছর আগে পুকুরে ডুবে মারা যায়। কি ঠিক বলেছি? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আসিয়া। আপনি কি মারা গেছেন? 27 বছর আগে। কিভাবে মারা গিয়েছিলেন? ফাঁসি দিয়ে। সুইসাইড? না, তাহলে খুন? বলতে পারবো, তবে পৃথিবীর সবাই জানে আমি আত্মহত্যা করেছি। ঠিক বুঝলাম না। আমি ইচ্ছা করে মরিনি, আমায় মারা হয়েছে। কে মেরেছে আপনাকে আর কেন? আমার শাশুড়ি। উনি আমায় সহ্য করতে পারত না, তাই একদিন আমার ঘুমের মধ্যে আমার গলা টিপে মেরে ফেলে, তারপর তা ফ্যানে ঝুলিয়ে দেয়। সবাই কি এখনো জানে আপনি ফাঁসি দিয়ে মারা গেছেন? যদিও আমার শাশুড়ি এখন আর বেঁচে নেই। ও, আপনার বেঁচে থাকতে ইচ্ছা করে না? না। কেন? এমনি। আপনি কি এখানে একা থাকেন? না, হাজার হাজার আত্মা এখানে থাকে। আমি ওদের সবার সর্দার। ও আচ্ছা, মূল কথায় আসি। আচ্ছা, আপনি মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করবেন? মৃত্যুকে মানুষ ভয় পায়, আর তাই তার প্রতি মানুষের খুব আগ্রহ। মানুষ চায় মৃত্যুকে কাছ থেকে দেখতে। হয়তো তাই মাঝে মাঝে মানুষ অন্য মানুষকে হত্যা করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়। মানুষ মৃত্যুর কাছাকাছি থাকতে ভালোবাসে। যেমন? ঠিক বুঝলাম না। ঠিক আছে, ব্যাখ্যা করি। যেমন ধরো, তুমি নিজে থেকে চলে এলে মৃত্যুপুরীতে, যেখানে বাতাসে ভাসে লাশের গন্ধ, যেখানে চলে মৃত্যুর খেলা। ঠিক বুঝলাম না। ঠিক আছে, আমি ব্যাখ্যা করছি। তুমি তো সিগারেট খাও। হ্যাঁ, খাই। সিগারেটের প্যাকেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান মৃত্যুর কারণ। অধিকাংশ মানুষ শুধু এই লেখা দেখে এটা খেতে আগ্রহী হয়। প্রত্যেকটা মানুষ মৃত্যুকে যেমন ভয় পায়, ঠিক তেমনি আবার তার প্রতি খুব আগ্রহী। মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাকে একটু বলুন। শামসুল, আসছিস? ভেতরে আয়। দরবেশের ওই আত্মার নাম মহিলাটি ফিস ফিস করে কি যেন বলছে। আমার কিছুটা বিরক্ত দরবেশের উপর। কথার মাঝখানে বাঁ হাত ঢুকানো কামালের একদমই পছন্দ না। তবে আত্মা মহিলাটা কিন্তু বেশ নোংরা। কেমন যেন একটা গন্ধ তার শরীর থেকে আসছে। অনেকগুলো ময়লা একসাথে পচে গেলে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধের মতো। ওদের কথার ফাঁকে কামাল বাড়ির দেয়ালগুলো দেখে নিচ্ছে। বাড়িটার অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একসময় দরবেশের কথা শেষ হয়। যা বলার তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নাই। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার শাশুড়ি কিভাবে মারা যায়? ফাঁসি দিয়ে। উনি কি সুইসাইড করেছিলেন? না। তাহলে? আমি ওনাকে মেরেছি, আর এই ঘরেই মেরেছি। কি? এই ঘরে? ও মাই গড। তারপর খুন করি আমার ভাসুরকে। আপনি কয়টা খুন করেছেন? অগণিত। তারপর খুন করি কাজের মেয়েকে, তারপর শ্বশুরকে। একদিন তো আমি আমার স্বামীকেও মেরে দিলাম।
ছি, আপনি তো মৃত্যুর খেলা বসিয়েছেন। আপনার কি কখনোই অনুতাপ হয় না? না না, কখনোই হয় না। আপনার আপনার কি বিবেক বলতে কিছুই নেই? না, নেই। আর তুই জেনে রাখ, এই খেলা চলবে। চলবে মানে? মানে মৃত্যুর খেলার পরবর্তী শিকার তুই নিজে। কি বলছেন এসব? তোকে আমার প্রয়োজন, তাই আমি তোকে এখান পর্যন্ত এনেছি। তোকে দরবেশের কাছেও আমি নিয়ে গিয়েছিলাম। তাহলে হেকমত সাহেব কি একজন আত্মা? হ্যাঁ, ঠিক ধরেছিস। দরবেশের ঘরের চিঠিও কি আপনার লেখা? আর দরবেশও কি আত্মা? তোর বুদ্ধি আছে, তাই তো তোকে এত কষ্ট করে এখানে এনেছি। আমাকে আপনার কি প্রয়োজন? আমার খাদ্য হলো রক্ত। তোর রক্ত আমার চাই। বুদ্ধিমান মানুষের রক্ত খেতেও খুব সুস্বাদু। এই, তোরা সবাই ভিতরে আয়। না, আমার ছেড়ে দাও প্লিজ, আমার কিছু করো না। তোমরা কাছে এসো না, আমার মেরো না। না, উফ, আমার বাঁচতে দাও, আমার যেতে দাও, আমার কষ্ট হচ্ছে। উফ, না, না, না। দরবেশ আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়ল কামালের উপর। কামালের কলিজা ছিঁড়ে রক্ত খাচ্ছে দানবগুলো। পিচাসগুলোর হাতে মুখে সারা গায়ে রক্ত আর রক্ত। আর আত্মাদের সর্দার আসিয়া এক টানে ছিঁড়ে নিল কামালের মাথাটা। চারিদিকে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কি বিশ্রী শব্দ করে ওরা খাচ্ছে। ওরা সবাই যেন মেতে উঠেছে এক উৎসবে। তারপর কামালের আস্ত মাথাটা রাখা হলো একটা হাঁড়িতে। কিছুক্ষণ পর হাঁড়িটি মাটির নিচে তলিয়ে গেল। অন্যদিকে সব আত্মারা সারা শরীরটা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। কুকুরের মতো একটানে ছিঁড়ে নিচ্ছে নাড়ি ভুড়ি, দু হাতে খাবলে খাবলে খাচ্ছে কামালকে। এর ঠিক 6 মাস পর দরবেশের ঘরে আসলো আর একটি ছেলে। এই ছেলে, তোমার সাহস তো কম নয়। তুমি এই ঘরে ঢুকলে কি করে? জি, মানে মানে আমি আশিকুজ্জামান। আমাকে হেকমত সাহেব পাঠিয়েছেন। উনি বলেছেন আপনি আমায় সাহায্য করবেন। তোমাকে মরা কামাল দরবেশের জগতে স্বাগত। কি জানতে চাও তুমি? আমি আপনার কাছে মৃত্যুর সম্পর্কে জানতে চাই। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী, যে কাহিনী লিখেছেন শাহাদাত হোসেন, এবং আজকের কাহিনীর অভিনয়াংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন খালিদ। এবং আজকের কাহিনীর নাম মৃত্যুর শেষ বিন্দু। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের কুয়াশার এই এপিসোডে, তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। কামালের চরিত্রে অভিনয় করেছেন আপেল, মেহরিনের চরিত্রে কায়নাত, সম্পাদক জাহিদ, হেকমত খালিদ, দরবেশের চরিত্রে বিকাশ, আত্মা ছিলেন শাড়ি, আশিকের চরিত্রে শাহরিয়ার। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলাকুশলী।